আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমাদের এই বছর বইয়ের 23-24 সেশনে রিটেন ভর্তি পরীক্ষায় যেই ম্যাথের যেই কোয়েশ্চেনগুলো আসছিল সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম কোয়েশ্চেনটা স্ক্রিনে আছে, আশা করি সকলে দেখতে পারতেছো। এখানে একটা নির্ণায়ক বলা আছে আর তার ভ্যালু বলা আছে যদি 0 হয় তাহলে 1/x + 1/y + 1/z এর ভ্যালু কত। যেখানে এর নির্ণায়কটার ভ্যালু 0 বলা আছে, কিন্তু XYZ কোনোটা 0 হইতে পারবে না, কারণ এগুলো যদি 0 হয় তাহলে 1/0 তো অসংজ্ঞায়িত হবে না, এই জন্য এগুলো 0 না বলে দিচ্ছে। তো এখন আমরা দেখি, আমরা যেহেতু এটা একটা খুবই সিম্পল টাইপের নির্ণায়ক দেওয়া আছে, আমরা সরাসরি বিস্তার করলেও হয়, বাট বিস্তার করা আরেকটু সহজ করার জন্যে আমরা চাইলে কলাম 1 থেকে কলাম 2 মাইনাস করতে পারি, কলাম 2 থেকে কলাম 3 মাইনাস করতে পারি। অর্থাৎ আমরা এই অপারেশনটা করতে পারি চাইলে। C1 ড্যাশ সমান C1 মাইনাস C2, C2 ড্যাশ সমান C2 মাইনাস C3। তো এখন এটা যদি আমরা করি তাহলে কি হবে, তাহলে A সমান আসবে কলাম 1 থেকে কলাম 2 মাইনাস করলে এখানে x, এখানে মাইনাস y, এখানে হবে 0, এখানে 0 y মাইনাস z, 1 1 1 প্লাস z সমান 0। আমরা এই অপারেশনটা করছি। এখন যদি আমরা এই যে প্রথম সারি বরাবর বিস্তার করে দেই, বিস্তার করলে তাহলে কি আসবে, তাহলে আসবে x ইন্টু y এর সাথে এইটা গুণ y প্লাস yz মাইনাস এত মাইনাস মাইনাস z মানে হচ্ছে প্লাস z, তারপর 0-র সাথে যা গুণ যাবে সব তো 0ই হবে, প্লাস 1, এখানে এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, অর্থাৎ yz মাইনাস 0 সমান 0। এখন যদি আমরা গুণ করে দেই তাহলে দেখো xy প্লাস xyz প্লাস xz প্লাস yz সমান 0। এখন আমরা যদি সবগুলাকে xyz দিয়ে ভাগ দেই তাহলে কি আসবে, 1/z প্লাস 1 প্লাস 1/y প্লাস 1/x সমান 0। অর্থাৎ আমাদের যেটার ভ্যালু বের করতে বলছিল সেটা কিন্তু চলে আসছে, 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান -1। এবং এটাই আমাদের প্রথম কোয়েশ্চেনের অ্যান্সারটা ছিল। আশা করি সকলে এটা বুঝতে পারতেছো। আমরা তারপর সেকেন্ড কোয়েশ্চেনটা যাই। সেকেন্ড কোয়েশ্চেনে যেটা বলছে যে কোনো সরলরেখার অক্ষদ্বয় হতে সমমানের ধনাত্মক অংশ ছেদ করে মূলবিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 7 একক এবং তা অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশকে মধ্যবিন্দুতে ছেদ করে সরলরেখার সমীকরণ বের করতে বলছে। আমরা যদি এই অনুযায়ী চিত্রটা আঁকি, আমাদের বলছে যে অক্ষদ্বয় হতে সমমানের ধনাত্মক অংশ ছেদ করে, অর্থাৎ এইরকম হবে সমীকরণ। সরলরেখাটা হবে অনেকটা এরকমের, এবং এই দুইটার ভ্যালু কিন্তু সেম হবে। এটা যদি a,0 হয়, এটা হবে 0,a। এখন তারপর আমাদের কি বলছে, মূলবিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কিন্তু 7 একক, এটুকু হচ্ছে 7 একক। আরেকটা জিনিস কি বলছে, বলছে যে তা অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশকে মধ্যবিন্দুতে ছেদ করে। মধ্যবিন্দুতে ছেদ করে মানে এইটুকু আর এইটুকু সমান। এখন দেখো আমাদের এই ত্রিভুজটা আর এই পাশের এই ত্রিভুজটার মধ্যে এই বাহুর দৈর্ঘ্য a, এই বাহুর দৈর্ঘ্য a, এই দুইটা সমান, এই বাহু দুইটাও সমান আমাদের কোয়েশ্চেনে বলা আছে। আর এইটা তো সাধারণ বাহু, অর্থাৎ আমরা এই ত্রিভুজ দুইটাকে কি সর্বসম বলতে পারি। আমরা যদি একটু নাম বলে দেই ABD, তাহলে আমরা ত্রিভুজ OBC সর্বসম ত্রিভুজ OAC, তাহলে আমাদের বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা অবশ্যই এই অ্যাঙ্গেলটার সমান হবে। দুইটার যোগফল যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আলাদাভাবে কিন্তু 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। তাহলে দেখো আমাদের এইখানে এই ত্রিভুজে আমরা লিখতে পারি cos 45 সমান 7/a, অর্থাৎ cos 45 ডিগ্রি সমান 7/a। cos 45 এর ভ্যালু 1/√2, তাহলে a সমান আসবে 7√2। আর আমাদের এই যে সেই সরলরেখাটা আছে অক্ষদ্বয় হতে a পরিমাণ ছেদ করছে, এই সরলরেখার সমীকরণ কি, x/a প্লাস y/a সমান 1। দুই পাশে যদি আমরা a দিয়ে গুণ করি, x প্লাস y সমান 7√2, এবং এইটাই আমাদের অ্যান্সার। এটাই কিন্তু চাইছে। এই কোয়েশ্চেনটা খুবই সহজ ছিল, বেশি একটা সময় লাগার কথা না এটা করতে।
তারপরের কোয়েশ্চেনটা খুবই সহজ ছিল। এখানে যেটা বলছে যে একটা বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 64, বৃত্তের যে জ্যা -3,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার সমীকরণ বের করতে বলছে। অর্থাৎ আমাদের এই বৃত্তটা যেহেতু কেন্দ্র 0 0, তাহলে দেখো, আর আমরা একটা উপপাদ্য জানি যে কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে তার কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা কিন্তু জ্যায়ের উপর লম্ব হয়। অর্থাৎ জ্যাটা যদি এ বি জ্যা হয়, তার এই মধ্যবিন্দুটা সি -3,3, তাহলে আমরা যদি এই রেখাটার ঢাল জানি তাহলে এবি রেখার ঢাল বের করতে পারবো। তাহলে এবি রেখার উপর আমরা একটা বিন্দু জানি, তার ঢাল জানলে তার সমীকরণ বের করতে পারবো। তাহলে আমাদের ওসি রেখার ঢাল কি হবে? 0, -3, 0 + 3, অর্থাৎ এটা আসবে -1। তাহলে এবি রেখার ঢাল কি হবে? অবশ্যই হবে 1। তাহলে এবি এর সমীকরণ কি হবে? আমরা লিখতে পারি জ্যায়ের সমীকরণ হবে y - 3 = 1 × x + 3। এখন আমরা যদি এটা সিম্পলিফাই করে লিখি x - y + 6 = 0, এবং এটাই অ্যান্সার। এটা কিন্তু খুবই সহজ ছিল কোয়েশ্চেনটা। তো তারপর আমরা ফোর্থ কোয়েশ্চেনটায় যাই। ফোর্থ কোয়েশ্চেনটা যেটা বলছে, এটা অ্যাকচুয়ালি একটা মোটামুটি চিন্তা করার মতো কোয়েশ্চেন ছিল, এবং এটা কাঙ্ক্ষিত অ্যান্সার আনার জন্যে একটা অ্যাপ্রোচেই আগাইতে হয়, নাহলে অ্যান্সারটা আসে না। তো আমাদের এইখানে যেটা দেয়া আছে x cos α + y sin α = x sec θ + y cosec θ = z। এটা বলা আছে, এটা যদি হয় তাহলে sin 2θ কে x y z এর মাধ্যমে প্রকাশ করতে হবে। অর্থাৎ আমরা সমীকরণটা যদি লিখি x cos θ + y sin θ = z, আর x sec θ + y cosec θ = z। আমরা যদি এই 1 আর 2 নম্বর সমীকরণ গুণ করি তাহলে দেখো কি আসবে। 1 আর 2 নম্বর সমীকরণ গুণ করলে এটা গুণ হইলে আসবে x², এটা গুণ হইলে আসবে xy cos θ / sin θ, এইটা আর এটা গুণ হইলে আসবে xy sin θ / cos θ, আর এটা গুণ হইলে আসবে y² সমান ডান পাশে আসবে z²। এখন দেখো, আমরা x² আর y² কে ওই পাশে নিয়ে যেতে পারি, আর এখান থেকে যদি xy কমন নেই তাহলে কি আসবে? নিচে আসবে sin θ cos θ, উপরে আসবে cos² θ যোগ sin² θ, আর এই পাশে আসবে z² - x² - y²। এখন দেখো, আমাদের এই যে এখানে sin 2θ বানানোর মতো কিন্তু একটা জিনিস চলে আসছে। এটার জন্য আমরা কি করতে পারি? এখানে যদি একটা 2 দেই, এখানে আসবে 2, তাহলে নিচে কিন্তু আমাদের sin 2θ চলে আসছে, আর cos² + sin² এর ভ্যালু কিন্তু 1। তাহলে এটা আসছে 2xy / sin 2θ সমান হচ্ছে z² - x² - y²। এখন দেখো, এখন কিন্তু আমাদের sin 2θ এর ভ্যালু প্রকাশ করা হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি sin 2θ সমান, এটারে যদি ওই পাশে নিই, ওইটারে এই পাশে আনি, 2xy / z² - x² - y², এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই কিন্তু চাওয়া হয়েছিল xy z এর মাধ্যমে প্রকাশ করতে। তো আমরা এর পরের কোয়েশ্চেনটা যাই। পরের কোয়েশ্চেনটাও একটা মোটামুটি চিন্তা করার মতো কোয়েশ্চেন ছিল। এখানে যেটা বলছে যে একটা সম্পর্ক দেয়া আছে এ বি সি এর মধ্যে, এটা হইলে দেখাইতে আমাদের এটা হইলে যে ax² + bx + c = 0 সমীকরণের মূলগুলোর মধ্যে সমাধান সম্পর্ক বের করতে হবে অ্যাকচুয়ালি। তো আমরা যদি ওই সমীকরণটার মূলগুলা ধরে নিই, ax² + bx = 0, এই সমীকরণের মূল যদি আলফা বিটা হয় তাহলে আলফা + বিটা সমান হবে -b/a, আর আলফা বিটা সমান হবে c/a। এখন আমাদের যে সম্পর্কটা দেয়া আছে আমরা সেইটা লিখি, 3b³ + 9a² c + ac² = 9abc। এখন এইটা দেখে অ্যাকচুয়ালি বোঝাই যাইতেছে যে আমরা যদি পুরাটা সবগুলা পদকে যদি a³ দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু আমাদের একটা ভালো ফরম্যাট আসবে বলা যায়। কারণ আমাদের এখানে b/a আছে, c/a আছে, আমরা a³ দিয়ে ভাগ দিই, 3b/a²
এখানে আসবে 9c/a, এখানে আসবে c²/a², এখানে আসবে 9b/a ইন্টু c/a। তো এরপরে আমরা b/a এর ভ্যালু কি, মাইনাস a প্লাস বি, অর্থাৎ এখানে আসবে -3 আলফা প্লাস বিটা হোল কিউব, এখানে আসবে 9 আলফা বিটা, এখানে আসবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এখানে আসবে -9 আলফা প্লাস বিটা আর হচ্ছে আলফা বিটা। এখন একটা জিনিস খুব সুন্দর মতো দেখো, আমরা যদি এইটারে ওই পাশে নেই তারপর কিন্তু একটা চমৎকার জিনিস হবে। 9 আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান আমরা লিখতে পারি, যদি ওই পাশে নিয়ে 3 কমন নেই, আলফা প্লাস বিটা হোল কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। দেখো a প্লাস বি হোল কিউব -3ab ইন্টু a প্লাস বি, এই সূত্রটা চলে আসছে। এখন এইটা কিসের সূত্র? এটা কিন্তু হচ্ছে a কিউব প্লাস বি কিউবের সূত্র। তো আমরা সূত্রটা যদি এখানে বসাই তাহলে কি আসবে, 9 আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান আসবে হচ্ছে 3 আলফা কিউব প্লাস 3 বিটা কিউব। এরপর আমরা এটারে সবগুলোরে এক পাশে আনি না, যদি কমন নেই, দেখো সবগুলোরে যদি এই পাশে আনি, তারপর আমরা হচ্ছে এটারে এই পাশে আনি না, যদি আমরা 3 আলফা কমন নেই তাহলে আসবে 3 বিটা মাইনাস আলফা স্কোয়ার। আর এইটারে এই পাশে আনার পর আমরা যদি হচ্ছে -3 বিটা স্কোয়ার কমন নেই তাহলে আসবে হচ্ছে, সরি -3 বিটা স্কোয়ার তো কমন নেওয়া যাবে না, মাইনাস বিটা স্কোয়ার কমন নিতে পারবো। মাইনাস বিটা স্কোয়ার যদি কমন নেই তাহলে আসবে 3 বিটা মাইনাস আলফা স্কোয়ার সমান 0। এখন দেখো চলে আসছে আমাদের 3 আলফা মাইনাস বিটা স্কোয়ার ইন্টু 3 বিটা মাইনাস আলফা স্কোয়ার সমান 0। এখন এইটা সমান যদি 0 হয় তাহলে কি হবে, বিটা স্কোয়ার সমান 3 আলফা, এইটা সমান 0 হলে আলফা স্কোয়ার সমান 3 বিটা। এবং এইটাই কিন্তু আমাদের মূলগুলোর মধ্যে সম্পর্ক ছিল, আমাদের অ্যাকচুয়ালি এইটাই বের করতে বলা হয়েছিল। তো আশা করি এই কোয়েশ্চেনটাও সবাই বুঝতে পারছো। আমরা এর পরের কোয়েশ্চেনটায় যাই। পরের কোয়েশ্চেনটা মোটামুটি আমাদের ব্যাচে সবচেয়ে ডিফিকাল্ট কোয়েশ্চেন ছিল বলা যায়, এটা সবাই স্বীকার করবে। এটা ইন্টিগ্রেশনের এরিয়ার একটা ম্যাথ ছিল। দেখো কি বলছে, যে x সমান e⁻1 প্লাস 2y, x সমান e⁻1 মাইনাস y, y সমান -2 আর y সমান 1, এই গ্রাফগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা এগুলো সমীকরণ আঁকার আগে এই যে আমাদের যেই এক্সের যেই দুইটা সমীকরণ দেয়া আছে, আমাদের এদের গ্রাফ আঁকার আগে এদের একটু আমরা সিম্পলিফাই করে নিই, বা এরা এক্স অক্ষ ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এগুলো একটু বের করি। দুই পাশে যদি আমরা ln নেই তাহলে লেখা যায় 2y সমান ln x মাইনাস 1, এখানে হচ্ছে y সমান 1 মাইনাস ln x। অর্থাৎ দেখো আমাদের এই যে এই গ্রাফটাতে কিন্তু x এর ভ্যালু কখনো 0 হইতে পারবে না বা নেগেটিভ হইতে পারবে না, কারণ ln এর সামনে অঋণাত্মক সংখ্যা বসাইতে হয়। এখানেও সেম, x এর ভ্যালু কখনো 0 হইতে পারবে না, নেগেটিভও হইতে পারবে না। বাট এখানে y এর ভ্যালুটা কখন 0 হবে, যখন x এর ভ্যালু e হবে। x এর ভ্যালু e হইলে ln e সমান 1, 1 মাইনাস 1 সমান 0। অর্থাৎ এই গ্রাফটা x অক্ষকে e, 0 বিন্দুতে ছেদ করবে। সেম একইভাবে এইখানেও যদি x এর ভ্যালু e হয় তাহলে কিন্তু হচ্ছে ln e এর ভ্যালু 1, y এর ভ্যালু তখন 0 হবে। অর্থাৎ এটাও x অক্ষকে e, 0 বিন্দুতেই ছেদ করে। এখন আমরা এদের গ্রাফ যদি আঁকার চেষ্টা করি, এদের গ্রাফটা, এই গ্রাফটা e, 0 বিন্দু দিয়ে যাবে, ওই গ্রাফটাও e, 0 বিন্দু দিয়ে যাবে। এখন কেমন হবে গ্রাফটা আমরা একটু দেখি। এইটার ক্ষেত্রে দেখো আমাদের x এর ভ্যালু যতই বাড়বে ln x এর ভ্যালু কিন্তু ততই বাড়বে। ln x এর ভ্যালু যত বাড়বে ln x এর ভ্যালু তত বাড়বে, y এর ভ্যালুও ততই বাড়বে। অর্থাৎ ওইটার গ্রাফটা হবে অনেকটা এই রকম। আর সেকেন্ড গ্রাফটা দেখো, x এর ভ্যালু যত বাড়বে ln x এর ভ্যালুও তত বাড়বে, তার মানে y এর ভ্যালু ততই কমবে। অর্থাৎ ওইটার গ্রাফটা হবে অনেকটা এই রকম, কিন্তু দুইটাই কিন্তু এই বিন্দু দিয়েই যাবে। এখন আমরা y সমান -2 আর y সমান
1 এই দুইটা রেখা এঁকে দিই, y সমান -2, y সমান 1। এখন আমাদের এদের মধ্যবর্তী অংশের ক্ষেত্রফলটা বলতে কি, অ্যাকচুয়ালি এইটা আর এইটার ক্ষেত্রফল বের করতে হবে। এই ক্ষেত্রফল বের করাটা অ্যাকচুয়ালি আমরা কেমনে করতে পারি, আমরা যদি এটা এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে যাই এটা কিন্তু খুবই কষ্টকর হয়ে যাবে, কারণ এখানে এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করতে গেলে গ্রাফটাকে কয়েক ভাগে ভাগ করে করে করতে হবে। আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, কিন্তু ওয়াই অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে দেখো দুইটা ভাগ ভাগ করে করতে হবে। কারণ কি, এই যে আমাদের 1 থেকে 0 এই প্রথম পার্টটায় এই গ্রাফটা থাকে উপরে, এই মানে ডান পাশে, এই গ্রাফটা থাকে বাম পাশে। আর তারপরের পার্টে অর্থাৎ 0 থেকে -2 অবধি এইখানে কিন্তু আগে যেটা নিচে ছিল বা হচ্ছে বাম পাশে ছিল ওইটা এখন ডান পাশে। অর্থাৎ আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের জন্যে অবশ্যই প্রথম অংশে অর্থাৎ 1 থেকে 0 অংশে এই গ্রাফটার আন্ডারে ক্ষেত্রফল থেকে আমাদের এই গ্রাফটার আন্ডারে ক্ষেত্রফল মাইনাস করব, তাইলে আমরা ভিতরের টুকু পাবো। আর দ্বিতীয় ক্ষেত্রে কি, এই গ্রাফটার আন্ডারের ক্ষেত্রফল থেকে আমরা এই ছোট যেটা বাম পাশে আছে সেটার ক্ষেত্রফলটা মাইনাস করব, তাহলে আমরা ভিতরের টুকু পাবো। আশা করি এই কনসেপ্টটা সকলেই বুঝতে পারছো। তাহলে আমরা এরিয়া সমান লিখতে পারি, শুরুতেই হচ্ছে -2 থেকে 0 পর্যন্ত। -2 থেকে 0 পর্যন্ত কোনটা ডান পাশে আছে, এই যে এইটা, যেটা হচ্ছে x সমান e⁻1 - y, আর ওইটা হচ্ছে x সমান e⁻1 + 2y। তাহলে এখানে ডান পাশে আছে এইটা, অর্থাৎ e⁻1 - y e⁻1 + 2y dy, সাথে প্লাস করতে হবে কি 0 থেকে 1 পর্যন্ত, এইখানে হবে e⁻1 + 2y আগে মাইনাস e⁻1 - y dy। তো এইটা অ্যাকচুয়ালি এইখানে আমরা যদি ক্যালকুলেট করে তারপর ভ্যালু বসায় বসায় করতে যাই এটা অনেক লেন্দি হবে। তো এক্সাম হলে আর কি হয়তো তুমি একদম সরাসরি ক্যালকুলেটর ইউজ করে দিলে 2-1 মার্ক কাটা যাবে, বাট তাও বেটার, কারণ তোমার অ্যান্সারটা সঠিক আসবে, নাইলে প্লাস মাইনাসের অনেক ঝামেলা হয়ে যায়। আমি এক্সাম হলে অ্যাকচুয়ালি বুয়েট এক্সাম হলে এটা ভ্যালু বসায় বসায় করতে গেছিলাম, আমার অনেক ঝামেলা হয়েছিল, এখানে প্রায় 2-2.5 মিনিট সময় চলে গেছিলো। তো বেটার হচ্ছে টাইমটা ওয়েস্ট না করা। তো আমরা যদি এরপর ভ্যালু এগুলো ক্যালকুলেটরে বসাই, তাও কেউ চাইলে বাসায় প্র্যাকটিসের জন্য নিজের হাত চালু করার জন্য করতে পারো এটা। বাট আমরা যদি ভ্যালুটা বসাই দিই অ্যান্সারটা আসবে 23 স্কোয়ার ইউনিট, এবং এটাই আমাদের অ্যান্সার। তো এই কোয়েশ্চেনটাও আশা করি সকলে বুঝতে পারছো। আমরা এর পরের কোয়েশ্চেনটায় যাই। পরের কোয়েশ্চেনটা খুবই সহজ, ডিফারেন্সিয়েশনের একটা কোয়েশ্চেন ছিল। এখানে y সমান tan ইনভার্স 4x / √1 - 4x² বলা আছে, আমাদের dy dx এর ভ্যালু বের করতে বলেছে। এটা অ্যাকচুয়ালি চেইন রুল অ্যাপ্লাই করে খুবই সহজে করা যায়। আমরা tan ইনভার্সের সামনেরটাকে x চিন্তা করলে আসবে 1/1 + x², অর্থাৎ 1/1 + 16x² / 1 - 4x²। এরপর আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, আমরা যেটাকে হচ্ছে x চিন্তা করছি সেটা, অর্থাৎ ddx 4x / √1 - 4x²। তো এরপর আমরা যদি এটার উপরে নিচে 1 - 4x² দিয়ে গুণ দিই তাহলে আসবে 1 - 4x² + 16x²। এবং এখানে u/v এর সূত্র অ্যাপ্লাই করলে নিচে হবে v² 1 - 4x², উপরে হচ্ছে v ddx অফ u, অর্থাৎ 4x-কে ডিফারেন্সিয়েট করলে 4 মাইনাস, তারপর √1 - 4x²-কে ডিফারেন্সিয়েট করলে হবে 1/2 √1 - 4x², তারপর আবার ভিতরে 1 - 4x²-কে ডিফারেন্সিয়েট করলে -8x। তো আশা করি এই ডিফারেন্সিয়েশনটা সবাই বুঝতে পারছে। আমরা দেখো এইখানে এইটা আর এইটা কাটাকাটি করতে পারি, তাহলে কি আসবে, নিচে আসবে 1 + 12x²। আমরা এই লবটাকে একটু সুন্দর করে লেখার জন্য উপরে নিচে √1 - 4x² দিয়ে গুণ দিই। গুণ দিলে কি আসবে 4 × 1 - 4x², √1 - 4x² দুইবার গুণ হয়ে রুটটা চলে যাবে, আর এখানে থাকবে হচ্ছে 2 আর 4 কাটাকাটি করে 2, এইখানে তো এইটা গুণ হয়ে চলেই যাবে,
থাকবে প্লাস 16x²। এরপরে আমরা যদি এটা বসাই, এখানে আসবে 4 আর মাইনাস 16x², মাইনাস 16x² প্লাস 16x² কাটা থাকবে 4/1 প্লাস 12x² রুট ওভার 1 মাইনাস 4x²। এবং এটাই কিন্তু অ্যান্সার। এটা খুবই সহজ একটা কোয়েশ্চেন ছিল, সবারই পারা উচিত, বইয়ের একটা কোয়েশ্চেন। তবে কেউ যদি চাও এটা ত্রিকোণমিতিক প্রতিস্থাপন দিয়ে করবে, সেও চাইলে করতে পারো। তখন হচ্ছে 2x সমান সাইন থিটা ধরে করতে হবে, বাট আমার কাছে সেটা একটু লেন্দি প্রসেস মনে হয়, এই জন্য আমি এটা সরাসরি চেইন রুল দিয়েই করতে প্রেফার করি। তো এরপরের কোয়েশ্চেনটা জটিল সংখ্যার একটা কোয়েশ্চেন ছিল। আমাদের দুইটা জটিল সংখ্যা বলা আছে এবং এদের মধ্যবর্তী কোণ বের করতে বলছে। আমরা z1 সমান দেখি কি বলা আছে, 1 মাইনাস √3i। এটার যদি আমরা গ্রাফে বসাই, এটার প্রতিরূপী বিন্দুটা এইটা হবে না, 1, মাইনাস √3। আর z2 বলা আছে √3 মাইনাস i, এটার প্রতিরূপী বিন্দু হবে √3, মাইনাস 1। মজার কথা হচ্ছে দুইটাই কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, অর্থাৎ আমরা যদি এটাকে √3, এখানে √3, 1, এটা 1 চিন্তা করি, তাহলে একটা হবে হচ্ছে 1, মাইনাস √3, আর একটা হবে √3, মাইনাস 1, অর্থাৎ এইটা হবে z1, এটা হবে z2। আমরা যদি এটা যোগ করি, এখন দেখো আমরা যদি এই যে আর্গুমেন্টটা বের করি, z1 এর আর্গুমেন্ট কিন্তু হচ্ছে এই অ্যাঙ্গেলটা θ1, আর z2 এর আর্গুমেন্টটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা θ2। এরপর আমরা একটা আরেকটা থেকে মাইনাস করলে আমরা এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটাটা পেয়ে যাব। তো এটা অ্যাকচুয়ালি খুবই সহজ করা। আমরা θ1 কিভাবে করব, এটা যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে আছে, আমাদের মুখ্য আর্গুমেন্ট বের করার জন্য ট্যান ইনভার্স হচ্ছে মডিউলাস দিয়ে মাইনাস √3/1, এবং এখানে আসবে ট্যান ইনভার্স √3। ট্যান ইনভার্স √3 ভ্যালু আমরা জানি 60 ডিগ্রি বা π/6, অর্থাৎ এটা আসবে মাইনাস π/3। আর θ2 সমান কী হবে, সেম একইভাবে মাইনাস ট্যান ইনভার্স মাইনাস 1/√3। এখানে আসবে ট্যান ইনভার্স 1/√3, যেটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি বা π/6, অর্থাৎ এখানে মাইনাস π/6। এখন আমরা দুইটা অ্যাঙ্গেল কিন্তু পেয়ে গেছি। এখন আমরা বড় অ্যাঙ্গেল থেকে ছোট অ্যাঙ্গেলটা মাইনাস করলে এদের মধ্যবর্তী ধনাত্মক কোণটা পেয়ে যাব, অর্থাৎ মাইনাস π/6 π/3 করলে আমরা অ্যাঙ্গেল পেয়ে গেছি π/6, এবং এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এখন এক্সাম হলে অ্যাকচুয়ালি আমি যেমনি করছিলাম, আমার আর্গুমেন্ট দিয়ে করার কথাটা খেয়াল ছিল না। আমি এটা তাড়াহুড়ায় হচ্ছে এই জটিল সংখ্যা দুইটারে ভেক্টরে প্রকাশ করছি, তারপর হচ্ছে ডট গুণ দিয়ে তারপর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করছি। তোমরা এইভাবেও চাইলে করতে পারবা, এটাতেও কোনো ভুল নেই, এইভাবে করা যায়। তো এরপরের কোয়েশ্চেনটা, এটাও আরেকটা ডিফারেন্সিয়েশনের কোয়েশ্চেন। এখানে কি বলছে কোয়েশ্চেনটা দেখো, গোলকের আয়তন বৃদ্ধির হার 3.54 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। গোলকটির ব্যাস যখন 34 সেন্টিমিটার হবে, তখন হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির হার কত। এখন আমাদের গোলকের আয়তনের সূত্রটা কি, 4/3πr³, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রটা অ্যাকচুয়ালি অনেকে ভুলা যায়, তো ভুলা গেলে তো অ্যাকচুয়ালি এটা করা যাবে না। পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র 4πr²। তখন আমাদের dv/dt এটার ভ্যালু কি হবে, 4/3π, এটা তো কনস্ট্যান্ট ভ্যালু বাইরে আসবে, এখানে 3r² dr/dt। এখন দেখো আমাদের dv/dt এর ভ্যালু বলা আছে 4/3π আছে, 3r², আর এর ভ্যালুও বলা আছে। আমরা dr/dt করতে পারবো। এই dA/dt বের করার জন্য আমাদের কিন্তু ওইটাই লাগবে, এখানে 4π 2r dr/dt। আমরা যদি এই dr/dt-র ভ্যালু পাই, তখন এটা বসাইলেই আমরা dA/dt-র ভ্যালুও পাওয়া যাব। এখানে যদি আমরা মানগুলা বসাই, এখানে হচ্ছে 3.54, এখানে 4/3, 3 আর 3 কাটা, অর্থাৎ 4π, এবং আর এর ভ্যালু এইটা অ্যাকচুয়ালি এক্সাম হলে অনেকে ভুল করছে তাড়াহুড়ায়। কোয়েশ্চেনে কিন্তু গোলকের ব্যাস বলা আছে 34, অর্থাৎ ব্যাসার্ধ কত, 17² dr/dt। সুতরাং dr/dt-র ভ্যালু কত আসবে, এটা ক্যালকুলেট করলে আসবে 9.747 ইন্টু 10⁻⁻⁴ সেন্টিমিটার পার সেকেন্ড। তারপর সহজে আমরা এখানে যদি ভ্যালু বসাই, 8π
আর এর ভ্যালু 17 আর ডিআর বাই ডিটির ভ্যালু হচ্ছে 9.747 ইন্টু 10⁻⁻4। এটা গুণ করলেই আমাদের অ্যান্সার চলে আসবে 0.416 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। এটাই কিন্তু আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার। এটাও মোটামুটি সহজ ছিল, জাস্ট ব্যাসার্ধর কথাটা খেয়াল রাখলেই হয়। তারপরের কোয়েশ্চেনটা দেখো, তারপরের কোয়েশ্চেনে বলছে যে আমাদের সমকোণী ত্রিভুজে অতিভুজ আর এবং বাহু এক্স এর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, অর্থাৎ আমাদের অতিভুজ যদি হয় আর, বাহুটা যদি এক্স হয়, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বলছে থিটা। তাইলে আমাদের এফ অফ থিটা সমান আর বাই এক্স। আমাদের এখানে যদি আমরা কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজ ভাই ভূমি করলে কি পাই? অবশ্যই সেক থিটা পাই, এবং সেক থিটা সমান বলা আছে এফ অফ থিটা। তাইলে এফ অফ 2 থিটা সমান কি? সেক 2 থিটা। আমাদের কিন্তু ওইটাই বলছে, এফ অফ 2 থিটা মাইনাস এফ অফ থিটা সমান 2। তাহলে আমরা এখানে ভ্যালু বসাইলে সেক 2 থিটা মাইনাস সেক থিটা সমান 2। আমরা যদি এই পুরাটারে কস থিটা ইন্টু কস 2 থিটা এটা দিয়ে পুরাটা সমীকরণ গুণ করি, তাহলে আসবে কস থিটা মাইনাস কস 2 থিটা সমান 2 কস থিটা কস 2 থিটা। এখন এই পাশে 2 কজ এ কস বি এর সূত্র চলে আসছে, আমরা এটারে কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি এভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ তখন আসবে কস 3 থিটা প্লাস কজ থিটা, অর্থাৎ দুই পাশ থেকে কস থিটা কাটা, আলটিমেটলি আমাদের আসবে কস 3 থিটা প্লাস কস 2 থিটা সমান 0। এখানে আমরা কস সি প্লাস কস ডি এর সূত্র দিতে পারি, তখন কি আসবে 2 কস সি প্লাস ডি বাই 2, অর্থাৎ 5 থিটা বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, অর্থাৎ থিটা বাই 2 সমান 0। এখন আমাদের হয় এইটা সমান 0, না হয় ওইটা সমান 0 ধরে আমরা সম্পর্ক আনবো। কস 5 থিটা বাই 2 সমান যদি 0 হয়, আমাদের কস থিটা কস এক্স এর ভ্যালু যদি 0 হয়, তখন এইটার জেনারেল সলিউশনটা হয় 2n প্লাস 1 n বাই 2, অর্থাৎ এখানে 5 থিটা বাই 2 হবে 2n প্লাস 1 পাই বাই 2, অর্থাৎ থিটা সমান হবে 2n প্লাস 1 পাই বাই 5। আর কস থিটা বাই 2 সমান 0 হলে কি হবে? থিটা বাই 2 সমান 2n প্লাস 1 পাই বাই 2, অর্থাৎ থিটা সমান 2n প্লাস 1 পাই। আমাদের থিটার যেই রেঞ্জটা বলা ছিল, মাইনাস পাই এর চেয়ে থিটা বড়, পাই এর সমান বা তার চেয়ে ছোট, অর্থাৎ এই রেঞ্জে আমরা এখানে এন এর বিভিন্ন ভ্যালু বসাইলে 0 প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 এগুলো বসাইলে আমরা থিটার এইখান থেকে 4টা ভ্যালু পাবো। কি কি পাবো আমরা? পাই বাই 5, 3 পাই বাই 5, মাইনাস পাই বাই 5, আর হচ্ছে মাইনাস 3 পাই বাই 5। এগুলো তোমরা এনের ভ্যালু বসাইলেই মুখে মুখেই করতে পারবা। আর এইখান থেকে আমরা যেই ভ্যালুটা পাবো শুধু পাই পাবো। অনেকে তাড়াহুড়া করে যেই ভুলটা করছিল যে এখানে মাইনাস পাইটাও তারা নিয়ে নিয়েছিল, কিন্তু মাইনাস পাই কিন্তু রেঞ্জের বাইরে, এই জন্য আমাদের কি মাইনাস পাই নেওয়া যাবে না। অর্থাৎ এইখানে 4টা অ্যাঙ্গেল আর এই একটা, এই 5টাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এর পরের কোয়েশ্চেনটায় যাই। পরের কোয়েশ্চেনটা দেখো কি বলছে, এটা অ্যাকচুয়ালি একটা রিপিট কোয়েশ্চেন, এটা আগেও একবার আসছিল, যে ভূমির উপর খাড়াভাবে দণ্ডায়মান একটি টেলিগ্রাফ থামের সাথে 20 মিটার দীর্ঘ একটি শক্ত দড়ির এক প্রান্ত বাঁধা আছে, অপর প্রান্ত ধরে একটি লোক নির্দিষ্ট বল প্রয়োগ করে টানছে। থামটির কোন স্থানে দড়ি বাঁধলে লোকটির পক্ষে তা উল্টিয়ে ফেলা সহজ হবে? আমরা যদি এটা চিত্র দিয়ে আঁকি, ধরলাম আমরা এটা হচ্ছে থাম, আর এই পয়েন্টে হচ্ছে সে দড়ি বাঁধতেছে, আমরা ধরলাম যে সে এই বরাবর এফ বলে টানতেছে। তাহলে আমাদের এইটারে যদি এ বলি, এখানে হচ্ছে আমাদের বি, এটা ধরলাম সি। এখন এইখান থেকে এই অক্ষের উপর আমরা লম্ব একটা টানি, লম্ব টানলে আমরা এটারে বললাম ই। তাহলে আমাদের মোমেন্ট বা টর্ক যে রাশিটা ছিল ওইটা অ্যাকচুয়ালি কি? আমাদের বলের ক্রিয়ারেখা আর বলের ক্রিয়ারেখা থেকে ঘূর্ণন বিন্দু থেকে বলের ক্রিয়ারেখার লম্ব দূরত্ব। অর্থাৎ আমাদের এইখানে মোমেন্ট বা টর্ক, অ্যাকচুয়ালি
কখন এই থামটাকে উল্টায় ফেলা সহজ হবে, যখন এই থামটায় টর্কের মান সবচেয়ে বেশি হবে, অর্থাৎ তখন ঘূর্ণন বেশি হবে, বা ঘূর্ণন বেশি হলে দ্রুত সে ভূমির দিকে চলে আসবে, পড়ে যাবে। অর্থাৎ এইখানে মোমেন্টের ভ্যালু অ্যাকচুয়ালি কি এফ ইন্টু সিই, এটা হচ্ছে মোমেন্টের ভ্যালু। এখন আমাদের এই ত্রিভুজটায় এইটা যদি হয় থিটা, তাহলে সাইন থিটা সমান আমরা বলতে পারি সিই বাই বিসি, যেহেতু এটা অতিভুজ, এটা সমকোণ, তাহলে বিসিটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে আমরা সিই এর ভ্যালু যদি বসাই এফ ইন্টু বিসি সাইন থিটা। তারপরে আমাদের এবিসি ত্রিভুজটায় যদি দেখো, এবিসি ত্রিভুজটায় কোন এবিসি এর মান থিটা, তাহলে আমরা এখান থেকে যদি হচ্ছে কস থিটা লিখি, কস থিটা সমান কি আসবে, কস থিটা সমান আসবে বিসি বাই এবি, অর্থাৎ এখান থেকে বিসি এর ভ্যালু হবে এবি কস থিটা, অর্থাৎ এখানে এফ ইন্টু আমাদের হচ্ছে এবি কস থিটা আর সাইন থিটা একটা গুণ আছে। এখন দেখো আমাদের এবি এর দৈর্ঘ্য কিন্তু বলা আছে, কোয়েশ্চেনে বলা আছে যে শক্ত দড়ির দৈর্ঘ্য 20 মিটার, এবি সমান 20 মিটার। আমরা যদি এটা বসাই আর হচ্ছে এখানে 2 একটা আলাদা করে এটাতে সাইন 2 থিটা আকারে লিখি, তাহলে এফ ইন্টু 10 ইন্টু 2 কস থিটা সাইন থিটা, অর্থাৎ সাইন 2 থিটা। এখন দেখো একটা লোক যদি একটা নির্দিষ্ট বলের টানে, তাহলে মোমেন্টের ভ্যালুটা কখন ম্যাক্সিমাম হবে, এফ ফিক্সড 10 ফিক্সড, সাইন 2 থিটার ভ্যালু যখন ম্যাক্সিমাম হবে তখনই মোমেন্টের ভ্যালু ম্যাক্সিমাম হবে। তাহলে সাইন 2 থিটা কখন ম্যাক্সিমাম হবে, আমরা জানি সাইন অ্যাঙ্গেলের ম্যাক্সিমাম ভ্যালু 1, অর্থাৎ সাইন 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু 1। তাহলে 2 থিটা সমান হবে 90, তাহলে থিটা সমান হবে 45 ডিগ্রি। আর থিটা যদি 45 ডিগ্রি হয়, আমাদের কিন্তু কোয়েশ্চেনে এই যে এসি এর দৈর্ঘ্যটাই চাইছে, অর্থাৎ থামে কত উচ্চতায় বাঁধতে হবে। তাহলে আমরা লিখতে পারি সাইন 45 ডিগ্রি সমান হচ্ছে এসি বাই এবি। তাইলে এসি সমান কি এবি সাইন 45, এবি এর ভ্যালু বলা আছে 20, সাইন 45 এর ভ্যালু 1/√2, অর্থাৎ 10√2 মিটার, 10√2 মিটার উচ্চতায় বাঁধতে হবে দড়ি। এটা অ্যাকচুয়ালি খুবই সহজ একটা কোয়েশ্চেন ছিল, বাট এটার এই যে এই ফরম্যাটটা আনা, এটা অ্যাকচুয়ালি সবার খেয়াল ছিল না, এই জন্য অনেকে দেখা গেছে যে সরাসরি অ্যান্সার লিখে দিছে, একটা শর্টকাট আছে L/√2 সেটা লিখে দিছে, কিন্তু শর্টকাট লিখলে তো অবশ্যই 10 মার্কের জন্য মার্ক ফুল পাবে না, হয়তো 2-3 মার্ক পাবে। তারপরের কোয়েশ্চেনটা দেখো, তারপরের কোয়েশ্চেনটায় বলছে যে গতিবিদ্যার একটা কোয়েশ্চেন, 15 মিটার পার সেকেন্ড বেগ ও 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলমান একটা অ্যাম্বুলেন্স 100 মিটার সামনে থাকা 30 মিটার পার সেকেন্ড বেগে চলা গাড়িকে অতিক্রম করতে কত দূরত্ব যাবে। অর্থাৎ এটা যদি হয় আমাদের অ্যাম্বুলেন্স, এটা যদি হয় গাড়ি, এদের মধ্যবর্তী দূরত্ব কত বলা আছে, গাড়িটা আছে অ্যাম্বুলেন্স থেকে 100 মিটার সামনে। আমরা ধরলাম যে এস দূরত্বে যাওয়ার পরে, মানে গাড়ি থেকে এস দূরত্ব যাওয়ার পরে তারা হচ্ছে একজন আরেকজনকে অতিক্রম করতে পারবে। অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে ডেটা কি বলা আছে, ইউ সমান 15 মিটার পার সেকেন্ড আর এ সমান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর গাড়ির ক্ষেত্রে সমবেগ ভি বলা আছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এরা টি সময়ে যদি একজন আরেকজনকে অতিক্রম করতে পারে, তাহলে আমরা এস সমান লিখতে পারি গাড়ির ক্ষেত্রে ভিটি, অর্থাৎ 30 ইন্টু টি। আর অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে এই টি সময় কিন্তু অতিক্রান্ত দূরত্ব এস প্লাস 100, অর্থাৎ আমরা লিখতে পারি এস প্লাস 100 সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ এর ভ্যালু 15, অর্থাৎ 15t প্লাস 5/2 টি স্কোয়ার। এখানে যদি আমরা এস এর এখান থেকে যেই ভ্যালুটা পাইছি সেটা বসাই, তাহলে 30t প্লাস 100 সমান 15t প্লাস 5/2 টি স্কোয়ার। এই দ্বিঘাত সমীকরণ থেকে টি এর দুইটা ভ্যালু পাওয়া যাবে, একটা আসবে নেগেটিভ ভ্যালু যেটা গ্রহণযোগ্য না, কারণ টাইম কখনো নেগেটিভ হয় না, আর যেটা পজিটিভ ভ্যালু আসবে সেটা আসবে 10 সেকেন্ড।
তাহলে 10 সেকেন্ড পরে এরা অতিক্রম করতে পারে। তাহলে এই 10 সেকেন্ডে অ্যাম্বুলেন্সের অতিক্রান্ত দূরত্ব ডি সমান কি, এস প্লাস 100, এসের ভ্যালু কি 30 ইন্টু টি, অর্থাৎ 30 ইন্টু 10 প্লাস 100, অর্থাৎ 400 মিটার অ্যান্সার। কেউ যদি চাইতো এই ডি সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অর্থাৎ এইখানে ভ্যালু বসালেও অ্যান্সার সেমই আসতো, কোনো ব্যাপার নেই এটা। তো তারপরে আমরা এর পরের কোয়েশ্চেনটায় যাই। পরের কোয়েশ্চেনটাও গতিবিদ্যারই একটা কোয়েশ্চেন ছিল, প্রাস রিলেটেড একটা কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনটা আমরা দেখি, বলছে যে একজন ফুটবলার 20 মিটার পার সেকেন্ড বেগে বল কিক করলে 10 মিটার উঁচু গোল পোস্ট আনুভূমিকভাবে অতিক্রম করে। নিক্ষেপণ কোণ বের করতে বলছে, আর হচ্ছে নিক্ষেপণ বিন্দু থেকে পোস্টের আনুভূমিক দূরত্ব কত সেটা বের করতে বলছে। জি এর ভ্যালু বলা আছে 10 মিটার পার সেকেন্ড। তো আমরা ধরলাম যে এই বিন্দু থেকে বলটাকে নিক্ষেপ করায়, বলটা এইভাবে গেছে এবং যখন সে আনুভূমিকভাবে অতিক্রম করে তার মানে কি, সে তার সর্বাধিক উচ্চতায় আছে বা সর্বাধিক উচ্চতায় আছে, তখনই হচ্ছে তার সম্পূর্ণ বেগটা হয় আনুভূমিক। তাহলে যখন সে, আরেকটা বিষয় আমরা জানি যে যখন সে তার সর্বাধিক উচ্চতায় থাকে তখন তার আনুভূমিক দূরত্বটা হয় কিন্তু পাল্লার অর্ধেক, অর্থাৎ আমাদের এইটুকু যদি হয় এক্স, আমাদের যে এক্সের ভ্যালুটা বের করতে বলছে তার পরের টুকুও হবে এক্স। তাহলে এখানে আমাদের আনুভূমিক পাল্লা আর সমান হচ্ছে 2x, আর এখানে ইউ এর ভ্যালু বলা আছে 20 মিটার পার সেকেন্ড। আমাদের এখানে আলফা বের করতে হবে, আর হচ্ছে যেই এক্স বের করতে হবে। জি এর ভ্যালু বলা আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এইচ এর একটা সূত্র জানি, এইচ সমান, এইচ এর ভ্যালু বলা আছে 10 মিটার, এইচ সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এখানে যদি আমরা হচ্ছে ভ্যালু বসাই, এইচ এর ভ্যালু 10, ইউ স্কোয়ারের ভ্যালু 20 স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, আর জি এর ভ্যালু হচ্ছে 10, এগুলো বসানোর পরে ক্যালকুলেট করলে অ্যান্সার আসবে আলফা সমান 45 ডিগ্রি। মানে মেইনলি সাইন স্কোয়ার আলফা সমান হচ্ছে হাফ আসবে, হাফ আসলে তখন তো আলফার ভ্যালু 45 ডিগ্রি হবে, কারণ সাইন আলফার ভ্যালু 1/√2 হবে। তারপর দেখো আমাদের আরেকটা ইকুয়েশন আছে, ওয়াই সমান এক্স ট্যান আলফা 1 মাইনাস এক্স বাই আর। এটা হচ্ছে আমাদের এক্সটা বের করার জন্য আমরা করতেছি। যখন আনুভূমিক দূরত্ব এক্স, তখন ওয়াই এর ভ্যালু কত বা উল্লম্ব দূরত্ব কত, 10 মিটার না, অর্থাৎ আমরা লিখতে পারি 10 সমান এক্স ইন্টু ট্যান আলফা। ট্যান 45 এর ভ্যালু কত, 1, তাহলে এক্স ইন্টু 1 ইন্টু 1 মাইনাস এক্স। এক্স বাই আর এর ভ্যালু কত এখান থেকে বলা যায়, এক্স বাই আর এর ভ্যালু কিন্তু হাফ, অর্থাৎ এখানে আমাদের আসবে 10 সমান এক্স ইন্টু হাফ, তাহলে এক্স সমান 20 মিটার, অর্থাৎ তখন আনুভূমিক দূরত্বটা ছিল 20 মিটার, এবং এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এটাও কিন্তু খুব বেশি ডিফিকাল্ট কোনো কোয়েশ্চেন ছিল না, সহজেই পারা যায়। এরপর আমরা আমাদের লাস্ট কোয়েশ্চেনটায় আসছি। লাস্ট কোয়েশ্চেনটা যেটা ছিল কনিক্স থেকে একটা কোয়েশ্চেন, যে একটা ইকুয়েশন দেয়া আছে, এই কনিকটাকে আদর্শ আকারে প্রকাশ করে নাভিলম্বের সমীকরণ বের করতে বলছে। তো এইটা অ্যাকচুয়ালি আমাদের জন্য একটা আনকমন টার্ম। নাভিলম্বটা অ্যাকচুয়ালি কি, নাভিলম্বটা আর কিছুই না, আমাদের উপকেন্দ্রিক লম্বকেই আরেকটা নাম নাভিলম্ব। তো এটা হচ্ছে অনেকে যারা জানতো না নাভিলম্বটাই উপকেন্দ্রিক লম্ব, অনেকে ভুলে নিয়ামক রেখা বের করে আসছে, বাট নাভিলম্বটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। তো আমরা এটা সলভ করার চেষ্টা করি। ইকুয়েশনটা যেটা যে বলা আছে 4x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 5y স্কোয়ার মাইনাস 20y মাইনাস 36 সমান 0। আমাদের এক্স ওয়াই এগুলোকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হলে অবশ্যই এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x, এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হলে সাথে +1 লাগবে। এখানে যদি -5 কমন নেওয়া হয় থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 4y, তারপর -5 কমন নিলে +4y, পূর্ণবর্গ বানাইতে হইলে +4 নিতে হবে। এই 36টাকে ডান পাশে নিলে 36, এখানে আমরা +4 করছি, +4, এখানে -20 করছি, -20। আশা করি এই ক্যালকুলেশনটা সকলে বুঝতে পারছো। এখানে আসবে 4 ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার সমান
20, তাইলে এখান থেকে লেখা যায় 20 যদি এই পাশে নিয়ে আসি x মাইনাস 1 হোল স্কোয়ার বাই 5 মাইনাস y প্লাস 2 হোল স্কোয়ার বাই 4 সমান 1। আমরা উভয় পক্ষকে 20 দ্বারা ভাগ করছি। এখন এটা দেখেই বোঝা যাইতেছে এটা কিসের সমীকরণ, এটা একটা অধিবৃত্তের সমীকরণ, এটা একটা অধিবৃত্তের সমীকরণ। এবং এটা আমরা যদি প্রমিত আকারের সাথে তুলনা করি তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। এবং এই অধিবৃত্তের ইয়াটা কেমন হয়, গ্রাফটা হয় হচ্ছে এইরকম, এবং এর উপকেন্দ্রিক লম্ব কি এইটুকু, কেন্দ্র থেকে এর দূরত্ব হয় প্লাস মাইনাস এই পরিমাণ। অর্থাৎ এখান থেকে আমাদের উৎকেন্দ্রিকতার ভ্যালুটা লাগবে। উৎকেন্দ্রিকতা কি, √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ারের ভ্যালু আছে 4, এ স্কোয়ারের ভ্যালু আছে 5, অর্থাৎ √1 প্লাস 4/5। এটা ক্যালকুলেট করলে আসবে 3/5। তাহলে আমাদের এ এর ভ্যালু কি, এ এর ভ্যালু, এ স্কোয়ারের ভ্যালু যেহেতু 5, এ এর ভ্যালু হচ্ছে √5 আর ই এর ভ্যালু 3/5, তাহলে এ এর ভ্যালু 3। আমাদের উপকেন্দ্রিক লম্ব বা নাভিলম্বের সমীকরণ বের করতে হইলে কি করতে হবে, ক্যাপিটাল এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস এই, ক্যাপিটাল এক্স এর ভ্যালু হচ্ছে স্মল এক্স মাইনাস 1, তাহলে স্মল এক্স মাইনাস 1 সমান প্লাস মাইনাস 3। আমরা যদি প্লাস 3 নেই তাহলে আসবে এক্স মাইনাস 4 সমান 0, যদি মাইনাস 3 নেই তাহলে আসবে এক্স প্লাস 2 সমান 0। তো এইটাই হচ্ছে আমাদের লাস্ট কোয়েশ্চেনটা এবং এই দুইটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি এই কোয়েশ্চেনটা সহ আগের সবগুলা কোয়েশ্চেনই তোমরা বুঝতে পারছো। যদি কোনো কোয়েশ্চেনে কনফিউশন থাকে বা কোনো কিছু বুঝতে না পারো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আর এই ভিডিওটা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো যেন বুয়েটের আসা সকল কোয়েশ্চেনগুলো সকলে দেখতে পারে। ধন্যবাদ সকলকে।